আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেকচারে আমরা যে দুইটা টপিক কভার করব সেটা হচ্ছে মেথড ওভারলোডিং অ্যান্ড কনস্ট্রাক্টর ওভারলোডিং। সো চলুন আসলে শুরু করা যাক। মেথডস আসলে কি সেটা আমরা আমাদের প্রিভিয়াস যে লেকচার ভিডিওটা সেখানে দেখে আসছি। মেথড is a collection of statements that are grouped together to perform a specific task. সো মেথড আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করে কোডের মধ্যে সেটা আমরা অলরেডি জানি। তাহলে মেথড ওভারলোডিং জিনিসটা কি? When a class has two or more methods by same name, একটা ক্লাসে যদি দুই কিংবা তার চেয়ে বেশি মেথড একই নামের থাকে এবং তাদের প্যারামিটার লিস্টটা যদি ডিফারেন্ট হয় তখন সেটাকে আমরা মেথড ওভারলোডিং বলি। ধরেন কোনো একটা ক্লাস, সেটার নাম যে কোনো কিছু হতে পারে, যেমন ধরেন স্টুডেন্ট নামে একটা ক্লাস, তার ভিতরে হচ্ছে ডিসপ্লে স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা মেথড আছে। বাট এই নামে একটা মেথড না, দুই কিংবা তার চেয়ে বেশি মেথড আছে ওই একটা ক্লাসের মধ্যেই একই নামে, বাট তাদের প্যারামিটার লিস্টটা যখন ডিফারেন্ট সেটাকে বলা হয় মেথড ওভারলোডিং। সো মেথড ওভারলোডিং ইনক্রিজেস দ্য রিডেবিলিটি অফ দ্য প্রোগ্রাম। সো এই যে স্টুডেন্ট ইনফরমেশন ডিসপ্লে করার জন্য যে মেথড, ধরেন 10 ধরনের ইনফরমেশন ডিসপ্লে করার জন্য 10টা মেথডের ডিফারেন্ট নামের মেথড না হয়ে একটাই যদি নাম হয় ডিসপ্লে, রাইট? সো তখন ব্যাপারটা আরো মোর রিডেবল হয়। সো এটা আসলে আপনাদের কোডের রিডেবিলিটিটা ইনক্রিজ করবে। সো দুইভাবে আমরা মেথড ওভারলোডিংটা আসলে অ্যাচিভ করতে পারি। একটা হচ্ছে গিয়ে বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্টস অ্যান্ড বাই চেঞ্জিং দ্য ডেটা টাইপ। সো একটা একটা করে একটু দেখি যে বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্টস দ্বারা আমরা কিভাবে আসলে মেথড ওভারলোডিংকে অ্যাচিভ করতে পারি। এখানে আপনি দেখতে পারতেছেন একটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে মেথড ওভারলোডিং এবং এর মধ্যে দুইটা মেথড দেখতে পারতেছি, একটা হচ্ছে গিয়ে সাম এবং দ্বিতীয় মেথডটার নামও সাম। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে দুইটা মেথডের নাম এক্স্যাক্টলি সেম, বাট তাদের আর্গুমেন্ট সংখ্যা কিন্তু ডিফারেন্ট। এখানে দুইটা ইন্টিজার নিচ্ছে রিসিভ করতেছে, এখানে তিনটা ইন্টিজার ভ্যালু রিসিভ করতেছে। সো এদের নাম সেম হওয়া সত্ত্বেও এদের প্যারামিটার লিস্টটা আসলে ডিফারেন্ট। সো এটাকে আসলে বলা হয় মেথড ওভারলোডিং। একটা ক্লাসের মধ্যে দুই কিংবা তার চেয়ে বেশি মেথড একই নামে থাকবে, বাট তাদের প্যারামিটার লিস্টটা ডিফারেন্ট হবে। সো আপনি যখন এই মেথড ওভারলোডিং ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছেন, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা অলরেডি জানি এখন, এবং সেই অবজেক্টকে দ্বারা আপনি কোনো একটা মেথডকে কল করতেছেন যেমন সাম, সেখানে আপনি যেহেতু দুইটা ভ্যালুকে পাস করতেছেন, দুইটা ইন্টিজার ভ্যালুকে পাস করতেছেন, সো ও আসলে এই দুইটা মেথডের নাম এক হওয়া সত্ত্বেও যেই মেথডটা আসলে দুইটা প্যারামিটার রিসিভ করতে পারে তাকেই আসলে কল করবে। সো প্রথম যে সাম কলটা সে আসলে এই ক্লাসের যে প্রথম সাম মেথডটা আছে সেটাকে এক্সিকিউট করবে। দ্বিতীয় যেই সাম কলটা যেখানে তিনটা প্যারামিটার আমি পাস করতেছি, সো ওইটার জন্য আসলে একই নামের মেথড হওয়া সত্ত্বেও এই দ্বিতীয় যে মেথডটা আছে যেটা আসলে তিনটা প্যারামিটার রিসিভ করতে পারে সেটাকে কল করবে। সো এইটা হচ্ছে কি একটা মেথড ওভারলোডিং এর এক্সাম্পল। আরেকভাবে অ্যাচিভ করা যায়, ধরেন এটা একটা ক্লাস এবং এই ক্লাসের মধ্যে দুইটা মেথডের নাম একই, এখানেও সাম এখানেও সাম, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে দুইটা মেথডের নাম সেম। এবং দেখেন এখানে এই প্রথম সামটা দুইটা প্যারামিটার রিসিভ করতেছে এবং দ্বিতীয় সামটাও দুইটা প্যারামিটার রিসিভ করতেছে। তো সংখ্যাগত দিক থেকে তাদের প্যারামিটার এর সংখ্যাটা সেম এবং তাদের নাম তো অবশ্যই সেম, বাট তাদের প্যারামিটার যে রিসিভ করতেছে তার ডেটা টাইপটা ডিফারেন্ট। সো প্রথম যে সাম দুইটা ইন্টিজার ভ্যালু রিসিভ করতেছে এবং দ্বিতীয় সাম দুইটা ডাবল ভ্যালু রিসিভ করতেছে। সো আমি যখন দুইটা ডাবল ভ্যালু পাস করব তখন আসলে আর ইন্টিজার ভ্যালু রিসিভ করতে পারে প্যারামিটারে যেই সাম মেথডটা আছে সেটা এক্সিকিউট না করে যেই সাম মেথডটা ডাবল ভ্যালু রিসিভ করতে পারে সেটাকে এক্সিকিউট করবে। সিমিলারলি আপনি যখন ইন্টিজার ভ্যালু পাস করবেন তখন আসলে ডাবলটাকে ইগনোর করে ইন্টিজার ভ্যালু রিসিভ করতে পারে প্যারামিটারের মধ্যে সেই সাম মেথডটা এক্সিকিউট করবে। সো দুইভাবে আমরা আসলে অ্যাচিভ করতে পারি মেথড ওভারলোডিং, বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্ট, বাই চেঞ্জিং দ্য
ডেটা টাইপ। সো এটা গেল আমাদের মেথড ওভারলোডিং। সো এটা হচ্ছে আপনার একটা এক্সারসাইজ, আপনি বাসায় ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে find out the maximum value between two integers, three integer numbers and two double number। অর্থাৎ কোনো একটা ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু বের করার মেথডটার নাম আপনি দিতে পারেন ম্যাক্সিমাম, বাট একটা মেথড দুইটা ইন্টিজার ভ্যালু রিসিভ করবে, আরেকটা ম্যাক্সিমাম মেথড তিনটা ইন্টিজার ভ্যালু রিসিভ করবে, এবং আরেকটা ম্যাক্সিমাম মেথড দুইটা ডাবল ভ্যালু রিসিভ করবে। সো তখন সেক্ষেত্রে এটা একটা মেথড ওভারলোডিং এর এক্সাম্পল হবে। সো আপনারা এই দুইটা প্রবলেমও বাসায় ট্রাই করে দেখতে পারেন। সো আমি এতক্ষণ যা যা বললাম সেটাই আসলে সামারি করে এখানে দেওয়া আছে যে দুইভাবে অ্যাচিভ করা যায়, চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্ট অর চেঞ্জিং দ্য ডেটা টাইপ। এবং এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ইট ইজ not method overloading if we only change the return type of the method। অর্থাৎ নেম তো সেম হবেই, এখন প্যারামিটার সংখ্যাটাও সেম এবং তার ডেটা টাইপও যদি সেম, বাট রিটার্ন টাইপটা যদি ডিফারেন্ট হয় সেইটা কিন্তু মেথড ওভারলোডিং হবে না। দেয়ার মাস্ট বি ডিফারেন্সেস ইন দ্য নাম্বার অফ প্যারামিটার। অর্থাৎ আপনি বলতেই পারেন যে নাম সেম হলো, নাম্বার অফ আর্গুমেন্টসও সেম হয়ে গেল এবং তাদের ডেটা টাইপও সেম হয়ে গেল, বাট তাদের তো রিটার্ন টাইপ ডিফারেন্ট। হ্যাঁ, সো সেটা কি তাহলে মেথড ওভারলোডিং? না, মেথড ওভারলোডিং দুইভাবে অ্যাচিভ করা যায়, এবং সে কোন দুইভাবে অ্যাচিভ করা যায় সেটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো কনস্ট্রাক্টর নিয়ে আমরা আগের দিন আলোচনা করছি। কনস্ট্রাক্টর হচ্ছে কি একটা স্পেশাল কাইন্ড অফ মেথড। এটা আসলে অবজেক্টের মধ্যে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো থাকে সেইটার ভ্যালু ইনিশিয়ালাইজ করতে সাহায্য করে, ইনিশিয়ালাইজ করে অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন কনস্ট্রাক্টরের নাম আসলে ক্লাস নেমের সাথে ম্যাচ করে, এর কোনো রিটার্ন টাইপ থাকে না, নট ইভেন ভয়েড। এবং আমরা যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন হচ্ছে গিয়ে সাথে সাথে কনস্ট্রাক্টরটা কল হয়। তো এই পড়াগুলো আমরা আগের দিন পড়ে আসছি। তো কনস্ট্রাক্টর ওভারলোডিং এই কনসেপ্টটা হচ্ছে আজকের টপিক। সো মেথড ওভারলোডিং থেকে আপনি অলরেডি মনে হয় গেস করতে পারতেছেন যে কনস্ট্রাক্টর ওভারলোডিংটা কি হবে। সো এখানে দেখতে পারতেছেন যে একটা ক্লাসটার নাম ডেমো, এবং যেহেতু ক্লাসটার নাম ডেমো তার মানে কনস্ট্রাক্টরটার নামও ডেমোই হবে, রাইট? সো এখানে প্রথমে একটা কনস্ট্রাক্টর দেখতে পারতেছেন ডেমো, বাট এর প্যারামিটারে কিছু নাই। তারপর আপনি আরেকটা কনস্ট্রাক্টর দেখতে পারতেছেন, বাট প্যারামিটারটা স্ট্রিং ভ্যালু আছে। আরেকটা ডেমো দেখতে পারতেছেন, সেটা প্যারামিটারটা ইন্টিজার ভ্যালু আছে। অর্থাৎ সেই মেথড ওভারলোডিং এর মতোই, বাট এখানে ব্যাপারটা কনস্ট্রাক্টরের জন্য হচ্ছে এদের প্যারামিটার এর সংখ্যা ডিফারেন্ট হবে, আর নইলে এর প্যারামিটার এর ডেটা টাইপটা ডিফারেন্ট হবে। সো এটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। সো এখানে কিছু এক্সাম্পল দেখতে পারতেছেন যে বক্স নামে একটা ক্লাস, তার মধ্যে এখানে একটা বক্সের কনস্ট্রাক্টর দেখতে পারতেছেন যে আসলে কোনো প্যারামিটার নিচ্ছে না, আর আরেকটা বক্স কনস্ট্রাক্টর দেখতে পারতেছেন যে আসলে দুইটা প্যারামিটার নিচ্ছে। অর্থাৎ আপনি একটা ক্লাসের মধ্যে দুইটা কনস্ট্রাক্টর দেখতে পারতেছেন এবং এদের প্যারামিটার লিস্ট আসলে ডিফারেন্ট, তার মানে এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে। সো আপনি যখন প্রথম B1 বক্সটা ক্রিয়েট করতেছেন, অর্থাৎ B1 অবজেক্ট ক্রিয়েট করতেছেন, তখন হচ্ছে এখানে বক্স উইথাউট এনি প্যারামিটার যে কনস্ট্রাক্টরটা সেটা যেহেতু কল হচ্ছে, তার মানে দ্বিতীয়টার কল হবে না, প্রথমটাই কল হবে। এবং B2 B3 এর জন্য বক্স উইথ টু প্যারামিটার্স এইটা আসলে কল হবে, এবং B4 এর জন্য আবার সেই প্রথম বক্স যেটার মধ্যে কোনো প্যারামিটার ছিল না সেটা আসলে কল হবে। সো এইখানে আমরা একটা যেহেতু এক্সাম্পল বুঝে ফেলছি, দ্বিতীয় এক্সাম্পলটার মধ্যে আর কোনো ডিফারেন্স নাই, এখানে জাস্ট একই জিনিস। সো আমরা আসলে একটা এক্সাম্পলের মাধ্যমে গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুইটা ক্লাসের টপিকগুলা যাতে সবগুলো আরেকবার কভার হয়ে যায় এই প্রবলেমটা আমরা আসলে প্র্যাকটিস করব। তো চলেন আমরা একটু কোডে চলে যাই।
সো আমরা একটা প্রজেক্ট খুলে নিলাম। এখন আমরা আচ্ছা কোয়েশ্চেনটা আগে একটু বোঝার চেষ্টা করি যে কোয়েশ্চেনটা আসলে কি কি বলা হয়েছে। সো বলছে কি এখানে একটা ডিফাইন এ ক্লাস এবং ক্লাসটার নাম হবে কার with the following informations. Okay, with the following instance variable, constructor, methods এইসব জিনিসপত্র থাকবে। সো কার নামে একটা ক্লাস হবে এটুকু আমরা মোটামুটি শিওর, এবং তার মধ্যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে, তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে। একটা হচ্ছে ব্র্যান্ড, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে ইয়ার। ব্র্যান্ড এবং মডেল হচ্ছে স্ট্রিং ডেটা টাইপের এবং ইয়ার হচ্ছে ইন্টিজার, এবং তার মধ্যে কনস্ট্রাক্টর থাকবে, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকবে that initializes all instance variables to default values, যেমন unknown দিয়ে আমি সেট করব স্ট্রিং ভ্যালুগুলোর জন্য, অর্থাৎ ব্র্যান্ডের নাম থাকবে unknown, মডেলের নাম থাকবে unknown, এবং ইয়ারের জন্য আমি সেট করে দিব 0। অর্থাৎ আমার সিনারিওটা যা করতে বলতেছে সেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এবং টু ওভারলোডেড কনস্ট্রাক্টরস, অর্থাৎ কনস্ট্রাক্টর কিন্তু এখন আর একটা না, ঠিক আছে, কনস্ট্রাক্টর এখন তিনটা হয়ে গেছে। সো এ কনস্ট্রাক্টর দ্যাট টেক্স ব্র্যান্ড অ্যান্ড মডেল অ্যাজ প্যারামিটার, এবং অর্থাৎ একটা কনস্ট্রাক্টর থাকবে যেটা ব্র্যান্ড এবং মডেল প্যারামিটার হিসেবে রিসিভ করবে, বাট ইয়ারটাকে আমি সেট করে দিব 0-তে, এবং আরেকটা কনস্ট্রাক্টর থাকবে যেটা আসলে ব্র্যান্ড মডেল ইয়ার তিনটাই প্যারামিটার হিসেবে রিসিভ করবে। সো তিন ধরনের কনস্ট্রাক্টর আসলে থাকবে। আর মেথডের মধ্যে থাকবে একটা ডিসপ্লে ইনফো নামে একটা মেথড, যেটা আসলে কারের ব্র্যান্ড মডেল এবং ইয়ারকে ডিসপ্লে করতে সাহায্য করবে, অর্থাৎ ডিসপ্লে মেথডটার মাধ্যমে আমি কারের ব্র্যান্ড মডেল ইয়ার ডিসপ্লে করতে পারবো। এবং দুইটা মেথড থাকবে, মেথডটার নাম হচ্ছে এক্সিলারেট, এই নামে দুইটা মেথড থাকবে, যেটা আসলে একই নামে যেহেতু দুইটা মেথড তার মানে হচ্ছে মেথড ওভারলোডিং হবে এখানে। এবং আপনি দেখতে পারতেছেন যে একটা মেথড ডিফল্ট অ্যাক্সিলারেশন মেসেজ, অর্থাৎ কিছু একটা প্রিন্ট করবে। হ্যাঁ, এই দুইটা অ্যাক্সিলারেট মেথডের মধ্যে প্রথমটা ধরেন কিছু একটা প্রিন্ট করবে, যে কোনো একটা আমরা মেসেজ শো করে দিব, এবং আরেকটা মেথড যেটা কি করবে টেক্স অ্যান ইন্টিজার প্যারামিটার স্পিড, অর্থাৎ আরেকটা অ্যাক্সিলারেট মেথড কোনো একটা প্যারামিটার রিসিভ করবে, সেটা ধরে নিলাম স্পিড, এবং সেই কারের স্পিডটা আসলে শো করবে। এবং মেইন মেথডের মধ্যে একটা মেইন মেথড থাকবে। আর কি কি করতে বলছে যে কারের অবজেক্ট ক্রিয়েট করব, এবং আমি আসলে এই ডিসপ্লে মেথড, এক্সিলারেট মেথড এবং কনস্ট্রাক্টরগুলো আসলে ইউজ করব। ঠিক আছে, এই হচ্ছে আমার মোটামুটি সিনারিওটা। আরেকবার যদি একটু বলি যে একটা কার ক্লাস ক্রিয়েট করতে হবে, তার মধ্যে কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে, তার মধ্যে কিছু কনস্ট্রাক্টর থাকবে এবং ওভারলোডেড কনস্ট্রাক্টর থাকবে, কিছু মেথড থাকবে, কিছু ওভারলোডেড মেথডস থাকবে। দেন ফাইনালি আমাকে কি বলছে যে কারের কিছু অবজেক্ট ক্রিয়েট করতে, অর্থাৎ কিছু অবজেক্ট ক্রিয়েট করে সেই ইনফরমেশনগুলা আমি আসলে ডিসপ্লে করব, অর্থাৎ এই মেথডগুলোকে কনস্ট্রাক্টরগুলোকে ইউজ করব সেই অবজেক্টের থ্রুতে। সো একটা একটা করে স্টেপ মার্ক করি। চলেন, প্রথমে হচ্ছে গিয়ে একটা কার নামে আমি একটু মার্ক করি। সেটা কোথায়? ওকে ওকে ঠিক আছে। প্রথমে হচ্ছে আমরা কার নামে একটা ক্লাস ক্রিয়েট করব এবং তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ব্র্যান্ড মডেল ইয়ার। সো প্রথম এই কাজটুকু আমি আগে করে নেই। প্রথমে হচ্ছে কার একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাসটার নাম দিলাম কার, এটাকে আমরা একটু Playing from desktop M2K2V3. ওকে। দেন আমরা হচ্ছে কি তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিব। একটা হচ্ছে ব্র্যান্ড, একটা হবে মডেল এবং আরেকটা হবে ইয়ার। সো আমার তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেওয়া শেষ।
সো আমার এই পর্যন্ত কাজ ডান। তারপর আমাকে কি করতে হবে, একটু জুম ইন করে নিই। সো আমার এই পর্যন্ত কাজ হয়ে গেছে। তারপর আমাকে কি করতে হবে, যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। ডিফল্ট কনস্ট্রাক্টর যে আসলে কোনো প্যারামিটার নেবে না, বাট কিছু ভ্যালু সেট করবে। সো কনস্ট্রাক্টর যখন আমি ক্রিয়েট করব, আমরা একটু আগে জেনে আসছি যে কনস্ট্রাক্টর আসলে কি, একটা মেথড, স্পেশাল কাইন্ড অফ মেথড, যেটার কোনো রিটার্ন টাইপ থাকে না এবং এটার নামটা আসলে পুরো ক্লাস নেমের সাথে ম্যাচ করে। সো একটা কনস্ট্রাক্ট, এখানে ক্লাসের নাম যেহেতু কার, তার মানে এই কনস্ট্রাক্টরের নাম তো অবশ্যই কার হবে, রাইট? ওকে, কি বলছে যে স্ট্রিং যেই ডেটা টাইপের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোর ভ্যালু আমি আননোন সেট করে দিতে বলছে। সো আমি ব্র্যান্ড একটা স্ট্রিং ছিল সেটাকে আননোন করে দিছি, এবং মডেল আছে সেইটাকে আমি কি করে দিতে পারি, আননোন সেট করে দিতে পারি। এবং আরেকটা কি বলছে সিনারিওর মধ্যে, বলছে যে যেটা আসলে ইয়ার ছিল সেটার ভ্যালু আমি 0-তে সেট করে দিব। সো আমার প্রথম কনস্ট্রাক্টর আসলে ডান। তারপর কি বলছে, টু ওভারলোডেড কনস্ট্রাক্টরস, অর্থাৎ আরো কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে না, দুইটা। সো আমি আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, এবং এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা এরর দিচ্ছি। কারণ কি, প্রথম যে কনস্ট্রাক্টর সেটার প্যারামিটার লিস্ট, অর্থাৎ কোনো প্যারামিটার নাই। দ্বিতীয় যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি সেটার মধ্যে কোনো প্যারামিটার নাই। সো দুইটা সেম হয়ে গেছে। তো তখন আসলে এররটা দিবে, বাট সামহাউ তাদেরকে ডিফারেন্ট আমাকে করা লাগবে প্যারামিটার লিস্ট দ্বারা, রাইট? সো তখন আমরা কি করতে পারি, যে দ্বিতীয় যে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করতে বলছে সেটা আসলে দুইটা প্যারামিটার নিবে, একটা হচ্ছে কি ব্র্যান্ড আর একটা হচ্ছে কি মডেল। সো আমি ব্র্যান্ড, আচ্ছা আমি ব্র্যান্ড না দিই, বি দিই, এবং মডেল যে রিসিভ করতে পারবে সেটা হচ্ছে গিয়ে এম দিয়ে দিলাম। দেখেন এখন আমার হচ্ছে এররটা চলে গেছে। সো আমার দ্বিতীয় কনস্ট্রাক্টর ডান। এখন আমি এই যে প্যারামিটার ও রিসিভ করবে, কোনো একটা ভ্যালু রিসিভ করবে, সেই ভ্যালুটা আমি অ্যাসাইন করব, একটু পরে করব সেটা। আমাকে বলছে যে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবে, সেটা আসলে কি করতে পারবে, তিনটা ভ্যালুই নিতে পারবে, ব্র্যান্ডও নিতে পারবে, মডেলও নিতে পারবে, ইয়ারও নিতে পারবে। সো আমি ধরলাম প্রথমে ব্র্যান্ড নিল, তারপর হচ্ছে মডেল নিল এম দিয়ে। সো এখন কিন্তু এরর দিচ্ছে, কারণ এই যে 2 নাম্বার কনস্ট্রাক্টর এবং 3 নাম্বার কনস্ট্রাক্টর আসলে ম্যাচ করে গেছে, রাইট? সো আমি ইন্টিজার ইয়ার এরটা y দিয়ে দিলাম। সো এখন আমার এই ক্লাসটার মধ্যে কি কি জিনিস আছে, একটা হচ্ছে 3টা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এবং 3টা কনস্ট্রাক্টর। একটা ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা আসলে কোনো প্যারামিটার রিসিভ করবে না, এবং দ্বিতীয় কনস্ট্রাক্টরটা 2টা স্ট্রিং ভ্যালু রিসিভ করবে, 3 নাম্বার কনস্ট্রাক্টরটা 2টা স্ট্রিং ভ্যালু এবং একটা ইন্টিজার ভ্যালু রিসিভ করবে। সো এগুলার বডি আমি এখনো লিখতেছি না, বডি আমি একটু পরে লিখবো, কিংবা এখনই আমি লিখে দিতে পারি। এই কনস্ট্রাক্টরের বডি যেহেতু লিখে ফেলছি, পরেরগুলো লিখে ফেলি। এখানে আসলে কি করতেছি, আমি এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটার ভিতর কোন একটা ভ্যালু অ্যাসাইন করতেছি, রাইট? সো এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল মানে এই যে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, সো এইটার মধ্যে আমি কোন একটা ভ্যালু অ্যাসাইন করতেছি। তো এখানেও একই কাজ আমি করব ব্র্যান্ডের ভিতরে। এইবার কি করব, নিজে না লিখে যেই ভ্যালুটা আমি রিসিভ করলাম, অর্থাৎ কোত্থেকে রিসিভ করছি, আমরা যখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করব তখন আসলে আমি একটা ভ্যালু পাস করব, ঠিক আছে? আপনার যদি একটু আগের পড়াগুলো মনে থেকে থাকে, আমরা যখন অ্যাডিশন করতেছিলাম তখন কোনো একটা ভ্যালু পাস করতেছিলাম, রাইট? সো যেই ভ্যালুটাকে পাস করব, যেটা আমি এখনো লিখি নাই, এটা আমরা পরে লিখবো, সেই পাস করা ভ্যালুটা এই বি এর মধ্যে স্টোর হবে, এবং সেই বি থেকে সেটা আমি এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে লিখবো। সো ব্র্যান্ড লিখলাম এবং মডেল লিখে দিলাম, এবং যেহেতু 3 নাম্বারটার মধ্যে বলেই দিছে যে
ইয়ারটাকে 0 করে দিতে। সো আমি ইয়ারটাকে আবার 0 করে দিই। সো সিনারিও আমাকে যা বলতেছে আমি আসলে সেটা করতেছি। এবং 3 নাম্বার কনস্ট্রাক্টরের মধ্যে ব্র্যান্ড, মডেল এবং ইয়ার তিনটাই আসলে পাস করব, এবং তিনটাই আসলে যেই পাস করা ভ্যালুগুলো ওইটা দিয়ে আসলে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটাকে আমরা ইনিশিয়ালাইজ করব। সো আমার এখানে এখন পর্যন্ত কি কি হলো, কার ক্লাস ক্রিয়েট করা হয়েছে, তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হয়েছে, এদিকে তিনটা কনস্ট্রাক্টর হয়ে গেছে। এখন আমাকে বলছে যে মেথডগুলো কি কি আছে সেটা আমি একটু ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। যে একটা মেথড থাকবে, সেটার নাম হচ্ছে ডিসপ্লে ইনফো নামে একটা মেথড থাকবে, যেটা আসলে কারের ব্র্যান্ড, মডেল, ইয়ার এগুলো আসলে ডিসপ্লে করতে পারবে। সো আমি এটা যেহেতু কনস্ট্রাক্টর না, তাহলে এখানে একটা রিটার্ন টাইপ থাকবে, মেথডটার নাম ডিসপ্লে ইনফো দিলাম আমি, এবং এই মেথডটা কি করতে পারবে, তিনটা ভ্যালু আসলে ডিসপ্লে করতে পারবে। সো আমি এই ভ্যালুগুলো একটু ডিসপ্লে করে দেই। ব্র্যান্ড একটু কপি করে আসলে এখন পরেগুলো দিব। ব্র্যান্ড, মডেল অ্যান্ড হিয়ার, রাইট। সো আমার ডিসপ্লে ইনফো মেথডটাও ক্রিয়েট করা হয়ে গেছে, যে আসলে কারের ব্র্যান্ড, মডেল এবং ইয়ার ডিসপ্লে করতে পারবে। তারপর আমাকে কি বলছে যে টু ভার্সনস অফ দ্য মেথড এক্সিলারেট, অর্থাৎ এক্সিলারেট নামে দুইটা মেথড ক্রিয়েট করতে বলছে, দুইটা ভার্সন থাকবে, এবং দুইটা ভার্সন এর প্যারামিটার লিস্ট নেম যদি সব সেম হয়ে যায় তাহলে কিন্তু একটা এরর জেনারেট হবে, তখন কিন্তু আর মেথড ওভারলোডিং হলো না, রাইট। সো কখন ওভারলোডিং হয়, ওভারলোডিং অ্যাচিভ করার দুইটা উপায়, একটা হচ্ছে প্যারামিটার এর সংখ্যাগত পার্থক্য থাকবে, কিংবা এর সংখ্যা যদি সেম হয় তাহলে এর ডেটা টাইপটা আসলে ডিফারেন্ট হবে। সো আমি আগে যেটা করি সেটা হচ্ছে আগে একটা মেথডটা লিখি, এক্সিলারেট নামে একটা মেথড। ফাইন, আমি 2 নাম্বার মেথডটা লিখে ফেলি, পাবলিক ভয়েড এক্সিলারেট। আপনি এখন দেখতে পারতেছেন যে এরর হয়ে আছে, তাই না? অর্থাৎ দুইটা মেথড একই হয়ে গেছে, এটার মধ্যেও প্যারামিটার নাই, এটার মধ্যেও প্যারামিটার নাই, অর্থাৎ প্যারামিটার 0, নেম তো অবশ্যই সেম, এবং রিটার্ন টাইপ সবকিছু সেম। সো এইটা আসলে হতে পারবে না। সো আমাকে বলছে যে এ মেথড দ্যাট প্রিন্টস ডিফল্ট এক্সিলারেশন মেসেজ, অর্থাৎ এই মেথডটাকে আমি সেই ডিফল্ট এক্সিলারেশন মেসেজ শো করে কিংবা ডিসপ্লে করে সেই মেথডটাকে চিন্তা যদি করে নেই, তাহলে কিছু একটা প্রিন্ট করে দিই। জাস্ট ব্র্যান্ডের নামটা প্রিন্ট করে দিতে পারি, এবং at normal speed, ফাইন। তো এররটা আমার কখন যাবে, ধরেন এখানে কি দেখাবে যে ব্র্যান্ডের নামটা is running at normal speed, ওকে। দেন আরেকটা কি মেথড বলছে যে এই এক্সিলারেট মেথডটারই এ মেথড দ্যাট টেকস অ্যান ইন্টিজার প্যারামিটার স্পিড। সো এই এক্সিলারেট মেথডটার মধ্যে কোনো একটা ইন্টিজার ভ্যালু আসলে রিসিভ করতে পারবে, যেটা আমি স্পিড হিসেবে ধরে নিলাম। সো দেখেন এখন কিন্তু আমার দুইটা মেথডের নাম সেম হলো, এর প্যারামিটার লিস্টটা ডিফারেন্ট, সংখ্যাগত দিক থেকে ডিফারেন্ট হয়ে গেছে, রাইট। সো এখন আমার এরটা চলে গেছে। তো এখানেও একটা কিছু একটা মেসেজ আমি শো করে দিতে পারি যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা স্পিড দিয়ে আমি হচ্ছে যেই স্পিড ভ্যালুটা আমি রিসিভ করলাম সেইটাকে দিয়ে দিব, রাইট, কিলোমিটার পার আওয়ার। সো এখন আমার
মেথডস এর মধ্যে ডিসপ্লে ইনফো মেথডটা হয়ে গেছে ক্রিয়েট করা, এবং এক্সিলারেট মেথডের যেই ওভারলোডিং এর কনসেপ্টটা, অর্থাৎ একই নামে দুইটা মেথড থাকবে বাট প্যারামিটার লিস্ট ডিফারেন্ট থাকবে, সেটাও আমার হয়ে গেছে। এখন কি বলছে, একটা মেইন মেথড ক্রিয়েট করতে বলছে। সো মেইন মেথডটা আমরা এখনো ক্রিয়েট করি নাই। মেইন মেথডটা আমি ক্রিয়েট করে ফেলি, এবং মেইন মেথডের এই যে পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন, এগুলার ব্যাখ্যা আমরা আগের লেকচারটার মধ্যে দিছি যে আসলে এগুলা মিনিংগুলো আসলে কি। সো এখানে আমরা ওখানে যাব না, আমরা এখন যেটা ক্রিয়েট করতে বলছে যে কার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করার কনসেপ্টটা আমরা আগের ক্লাসে কভার করে ফেলছি। সো এখন আমরা জাস্ট অবজেক্টটা ক্রিয়েট করে ফেলি। এখন আমি অবজেক্টটা যখন ক্রিয়েট করলাম, আপনারা অলরেডি হয়তো জানেন, কারণ আগের ক্লাসে ব্যাখ্যা করা হয়ে গেছে যে এই কনস্ট্রাক্টরটা কল হয় যখন আপনি এই কার অবজেক্টটাকে ক্রিয়েট করেন, রাইট? সো এখন আমার কাছে কিন্তু কনস্ট্রাক্টর একটা না, কনস্ট্রাক্টর কিন্তু তিনটা। এই যে একটা কনস্ট্রাক্টর যেটার মধ্যে কোনো প্যারামিটার নাই, এই আর একটা কনস্ট্রাক্টর যেটার মধ্যে দুইটা প্যারামিটার আছে, এবং এই আর একটা কনস্ট্রাক্টর যেটার মধ্যে তিনটা প্যারামিটার আছে। সো এই কার অবজেক্টটা কল হওয়ার টাইমে কোন কনস্ট্রাক্টরটা কল হয়েছে? অবভিয়াসলি প্রথমটা, যেটার মধ্যে কোনো প্যারামিটার নাই। এবং এইটা যখন কল হলো 40 নাম্বার লাইন থেকে প্রোগ্রাম কন্ট্রোলটা কোথায় চলে গেল? এই 6 নাম্বার লাইনে চলে গেছে। অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত এখন এক্সিকিউট করবে। এক্সিকিউট করে আমরা আসলে জানি যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, তখন আমরা যেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি তার ভিতর যতগুলা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, এই ক্ষেত্রে আমার তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, সেই অবজেক্টের জন্য এই তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের একটা কপি ক্রিয়েট হবে। অর্থাৎ কার 1 এর জন্য এখন একটা ব্র্যান্ড আছে, কার 1 এর জন্য একটা মডেল আছে, কার 1 এর জন্য এখন একটা ইয়ার আছে। সো আপনি যখন কার 1 অবজেক্টটা ক্রিয়েট করতেছেন এবং এই কার কনস্ট্রাক্টরটা কল করতেছেন, তখন আসলে কি হবে, কার 1 এর জন্য যেই তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের কপি ছিল তার ভ্যালুগুলা আসলে ইনিশিয়ালাইজ হবে। ইনিশিয়ালাইজ আপনি এখানে আননোন, আমাদের সিনারিও যেটা বলছে যে আননোন দ্বারা ইনিশিয়ালাইজ করতে, ব্র্যান্ড এবং মডেলের জন্য এবং ইয়ারের জন্য 0 দ্বারা। সো এইটাকে যদি আমি এখন একটু ডিসপ্লে করে দেখি যে আসলে হচ্ছেটা কি। একটু বোঝার সুবিধার জন্য কার 1 ফাইন। সো আমরা আরেকবার একটু রান দিই। সো আপনি দেখতে পাচ্ছেন কার 1 আমি যখন অবজেক্টটা ক্রিয়েট করছি ওই মোমেন্টেই কার 1 এর জন্য এই ক্লাসের, অর্থাৎ কার ক্লাসের যে তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ছিল সেই তিনটাই ইনিশিয়ালাইজ হয়ে গেছে, এবং ইনিশিয়ালাইজ আমি আননোন, আননোন এবং 0 দ্বারা করছি। এবং এই জন্যই আমি যখন কার 1 কে দিয়ে ডিসপ্লে ইনফোকে কল করছি, অর্থাৎ এই মেথডটাকে কল করছি, তখন তার ব্র্যান্ড, মডেল এবং ইয়ার, আননোন, আননোন এবং 0 এই তিনটা আসছে। সো এখন যদি আমি আরেকটা কাজ করি, কার 2 কে নিয়ে একটু কাজ করি, রাইট? সো কার 2 ইনফো। সো আমি এখন কি করব, কার ক্লাসের কার 2 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, রাইট? তো এখন আমি চাচ্ছি যে সবকিছু আননোন না হোক, রাইট? আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট ব্র্যান্ড এবং নেম, ব্র্যান্ড এবং মডেল, এই দুইটা নাম আমি আগে থেকেই মেনশন করে দিব, অর্থাৎ প্যারামিটার হিসেবে পাস করে দিব। তখন যেহেতু আমি ব্র্যান্ড এবং মডেল দুইটাকে পাস করতেছি, সো
এখানে কিন্তু আমার অপশন তিনটা, যে প্যারামিটার রিসিভই করবে না, দুইটা রিসিভ করবে এবং তিনটা রিসিভ করবে। সো তখন আসলে এইটার কাছেও যাবে না, কারণ ও আসলে তিনটা প্যারামিটার রিসিভ করতেছে। এই একেও কল করবে না, কারণ ও আসলে কোনো প্যারামিটার রিসিভ করতেছে না। সো কল আসলে কে পাবে, যেই কনস্ট্রাক্টরটা দুইটা প্যারামিটার রিসিভ করতেছে। সো আমরা আসলে এখন কি করতে পারি, ধরেন আমার ব্র্যান্ডের নাম হচ্ছে BMW এবং মডেল হচ্ছে A11, ফাইন। সো এখন কি হলো, কার নামে যে অবজেক্টটা আমি ক্রিয়েট করতেছি, সাথে সাথে কার অবজেক্টের জন্য এক কপি ব্র্যান্ড, মডেল এবং ইয়ার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেছে, এবং তার মধ্যে BMW অর্থাৎ ব্র্যান্ডের নাম এবং মডেলের নামটা আমি পাস করে দিলাম। সো অবশ্যই এই কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হবে। এই ব্র্যান্ড BMW এখানে এসে স্টোর হয়েছে এবং A11 এখানে এসে স্টোর হয়েছে, এবং এই যে BMWটা ব্র্যান্ডের মধ্যে অ্যাসাইন হয়ে গেল, আর এই যে এমটা যেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন 14 নম্বর লাইনে, সেই A11টা মডেলের মধ্যে অ্যাসাইন হয়ে গেল, এবং ইয়ারটা হচ্ছে গিয়ে আমি প্রথমে সেট করে দিচ্ছি যে ইয়ারটা হচ্ছে কি 0। সো এখন যদি আমি কার্ড 2 এর জন্য ডিসপ্লে ইনফোকে কল করি, সো আমরা কি কি জিনিস দেখতে পারবো একটু দেখি রান করে। দেখেন কার 1 এর হচ্ছে কি আননোন 0 এবং কার 2 এর ইনফো হচ্ছে BMW A11 এবং 0। সো একইভাবে আমি আমার 3 নাম্বার কনস্ট্রাক্টরটাকেও ইউজ করতে পারি। সো আমরা একটু তাড়াতাড়ি করার জন্য একটু কপি করে নেই। সো কার 3 ইনফো এবার ধরেন অডি দিলাম এবং মডেলটার নাম দিলাম ধরেন LM21, এবং এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে ইয়ারটাও দিয়ে দিব। দেখেন এখান থেকে ওরা আমাকে সাজেস্ট করতেছে যে ইন্টিজার টাইপের একটা ভ্যালু দেওয়ার জন্য। সো ইয়ার আমি 2025 দিয়ে দিলাম। সো একই নামে দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। সো কার্ড 3। সো আশা করি এটা খুবই তাড়াতাড়ি বুঝতে পারছেন যে আমি একটা কার নামে অবজেক্ট ক্রিয়েট করতেছি এবং আমি তিনটা ভ্যালু যেহেতু দিয়ে দিচ্ছি, ও আসলে প্রথম দুইটা কনস্ট্রাক্টর কাছে যাবে না, কারণ প্রথমটা হচ্ছে কি কোনো প্যারামিটার রিসিভ করে না, দ্বিতীয়টা দুইটা করে, তৃতীয়টা যেহেতু তিনটা করে অবশ্যই এটাই আসলে এক্সিকিউট হবে। সো এই যে অডি এদিকে চলে আসবে, তারপরে LM21 এদিকে চলে আসবে এবং ইয়ার 2025 এদিকে চলে আসবে, এবং এই তিনটা ভ্যালু ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোর মধ্যে অ্যাসাইন করা হবে ফর কার 3, রাইট। সো তারপর আমি কার 3 কে দ্বারা একটু যদি ডিসপ্লে মেথডটাকে কল করি, তো আমার এখন দেখি আউটপুটে কি আসে। কার 3 এর ইনফোগুলো চলে আসবে। সো কার 1 এর ইনফো, কার 2 এর ইনফো এবং কার 3 এর ইনফো। সো আমরা দেখতেছি আমাদের কনস্ট্রাক্টরগুলো ঠিকভাবে কাজ করতেছে এবং ওভারলোডেড কনস্ট্রাক্টরগুলো ঠিকভাবে কাজ করতেছে। সো আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে এক্সিলারেট নামে দুইটা মেথড ছিল। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে করলাম 2 নাম্বার কার্ডটা, এবং 2 নাম্বার যে কার তার জন্য এক্সিলারেট মেথড একটা ডিফল্টটাকে প্রিন্ট করে দিলাম, যেটা আসলে একটা নর্মাল ডিফল্ট মেসেজ দিবে। এবং কার 3 এর জন্য আপনি চাইলে প্রথমটাও দিতে পারতেন, ইচ্ছা আর কি, মানে দেখানোর জন্য দেখাচ্ছি যে আমি কার 2 কে দ্বারা, যে কার 2 ইজ রানিং অ্যাট নর্মাল স্পিড, কার 2 এর ব্র্যান্ড কি ছিল BMW, তো আউটপুটে আসার কথা BMW ইজ রানিং অ্যাট নর্মাল স্পিড, এবং কার 3 এর যেহেতু 3 এর জন্য আমি যেহেতু এক্সিলারেটকে দিছি কল, এবং আমি চাচ্ছি যে এইটা এক্সিকিউট হোক, কিন্তু সো ও একটা প্যারামিটার রিসিভ করতেছে, তার মানে স্পিডটা আমার দিয়ে দেওয়া লাগবে, মেনশন করে দেওয়া লাগবে। সো স্পিড দিয়ে দিলাম 80 কিলোমিটার, রাইট। সো আমি দেখেন এই এক্সিলারেট মেথডটার মধ্যে কোনো প্যারামিটার পাস করি নাই, তার মানে প্রথমটা কল হবে, এবং আমি যখন এই এক্সিলারেট মেথডটার মধ্যে একটা প্যারামিটার দিয়ে দিব, অর্থাৎ ওভারলোডেড যেই মেথডটা ছিল এক্সিলারেটের দ্বিতীয় মেথডটা, সেটার মধ্যে একটা ভ্যালু পাস করে দিয়েছি। এখন আর প্রথমটা এক্সিকিউট হবে না, এখন হচ্ছে দ্বিতীয়টা এক্সিকিউট হবে। সো এখানে আসার কথা যে
car3 যেহেতু Audi is running at speed 80 km/h সো দেখি আমাদের এটা আসে কিনা সো দেখতে পাচ্ছেন car1 এর ইনফো এবং car2 এর ইনফো এবং car2 এর ইনফোর পরে চলে আসছে BMW is running at normal speed then car3 এর ইনফো তারপর Audi is running at speed 80 km/h সো আমরা আমাদের ওভারলোডেড মেথডগুলা এবং ওভারলোডেড কনস্ট্রাক্টরগুলা সবগুলো ঠিকভাবে কাজ করতেছে দেখতেছি আমরা প্রথমে ক্লাস ক্রিয়েট করতে পারলাম আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম ওভারলোডেড কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম এবং কিভাবে করে প্যারামিটার লিস্ট আসলে ডিফারেন্ট হয় সেটা দেখলাম আমরা নরমাল মেথড ক্রিয়েট করা দেখলাম তারপর আমরা ওভারলোডেড ওভারলোডেড মেথড ক্রিয়েট করা দেখলাম দেন আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম অবজেক্টকে দ্বারা মেথড কল করতেছি এবং যখন আসলে দেখেন এখানে কোনো ডিসপ্লে ইনফো এখানেও ডিসপ্লে ইনফো এখানে যেমন অ্যাক্সিলারেট এখানেও তেমন অ্যাক্সিলারেট বাট হাউ দে আর ডিফারেন্ট রাইট দেয়ার প্যারামিটার লিস্ট দ্যাট আর ডিফারেন্ট সো এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারতেছি সো মেথড ওভারলোডিং এবং কনস্ট্রাক্টর ওভারলোডিং এই প্রোগ্রামটা দ্বারা আমরা বুঝতে পারলাম এবং আমরা এখানে ব্র্যান্ড আমরা এর আগের দিন এর যেই সেশনটা ছিল অনলাইন সেশনটা ছিল সেখানে আসলে দিস কিওয়ার্ডের ব্যবহারটা দেখানো হয়েছিল সো এখানে আমরা আসলে বি না দিয়ে যদি আমি ব্র্যান্ডই দিই তাহলে একটা নেমিং কনফ্লিক্ট ক্রিয়েট হবে রাইট সো ওইটা আমরা সলভ করছিলাম কিভাবে এর আগের দিন যে দিস কিওয়ার্ড দ্বারা দিস কিওয়ার্ড আসলে রেফার করে কারেন্ট অবজেক্টকে তখন এদিকে আপনি যখন ব্র্যান্ড দিবেন তখন আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না ঠিক আছে সো এই মডেল হচ্ছে লোকাল যে ভ্যারিয়েবলটা যেটা আসলে আমি পাস করে নিয়ে আসছি এবং এটা হচ্ছে কি সেই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা তো লোকাল ভ্যারিয়েবলটার মধ্যে পাস করা ভ্যালুটা আছে এবং সেই পাস করা ভ্যালুটা আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি সো এখনো আসলে আমার প্রোগ্রামটা ঠিকভাবেই কাজ করবে আমরা আরেকবার রান দিয়ে দেখি যে ঠিকভাবে কাজ করে কিনা এখনো আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে সো এখন পর্যন্ত আমরা যা যা শিখছি তা তো একটু সামারি করে বললামই আশা করি বুঝতে পারছেন আজকের লেকচার এই পর্যন্তই ঠিক আছে সবাইকে ধন্যবাদ